অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব একটি চ্যাপ্টার, ক্লাস 10 থেকে একটি চ্যাপ্টার, কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশন। এবং এই চ্যাপ্টারটি আজকে কভার করব এনসিইআরটি বুকের একটি চ্যাপ্টার, ক্লাস 10-এর সায়েন্স সাবজেক্টের। কেন হঠাৎ করে সায়েন্স সাবজেক্টকে এখানে নিয়ে আসা বা এনসিইআরটি বুককে এই কারণেই নিয়ে আসা যে হয়তো অনেকেই আমাদের মধ্যে আছে যারা হয়তো ডব্লিউবিসিএস এর জন্য একেবারে প্রিলিমস একদম বেসিক লেভেল থেকে শুরু করতে চাই, কিন্তু মার্কেটে অনেক কম্পিটিটিভের জন্য বই রয়েছে। অবশ্যই মার্কেটে অনেক ভালো ভালো বই রয়েছে, আমি সেটা বলছি না, কিন্তু আমাদের এনসিইআরটি বুককে কভার করাটা মনে হয় প্রাথমিক লক্ষ্য হওয়া দরকার যারা হয়তো ডব্লিউবিসিএস বা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছে। যারা হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলংস করে তারা অনেক সময় এনসিইআরটি বুকটাকে অ্যাভয়েড করে যায়, এনসিইআরটি বুক পড়ে না, কিন্তু এনসিইআরটি বুক পড়া দরকার। কোনো একটা ডিফিকাল্ট জিনিসকে খুব ইজিয়েস্ট ভাবে এক্সপ্লেন করা থাকে এই বইয়ের মধ্যে। তো দেখা যাক আজকে এই চ্যাপ্টার মধ্যে আমি 16টি টোটাল, ক্লাস 10-এর সায়েন্স সাবজেক্টে টোটাল 16টি চ্যাপ্টার রয়েছে। আজকে আমি চ্যাপ্টার 1টি আলোচনা করব। সমস্ত 16টা চ্যাপ্টার আগে কমপ্লিট করব, তারপরে নেক্সট ক্লাসের নেক্সট সাবজেক্ট আমি শুরু করব। তো দেখা যাক আজকের এই ভিডিও ক্লিপে কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশন আমি শুরু করতে যাচ্ছি। তো কেমিক্যাল রিঅ্যাকশন, যখন আমরা রাসায়নিক বিক্রিয়ার কথা বলি, রাসায়নিক বিক্রিয়া, আমরা বিক্রিয়া খুব ছোটবেলায় পড়তাম, বিক্রিয়া দু রকমের হয়। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তন মানে কেমিক্যাল চেঞ্জেস, আর একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস। আমরা বলতাম যে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে পদার্থের কি হয়, আণবিক গঠনের পরিবর্তন হয়, কিন্তু রাসায়নিক পরিবর্তনে বাহ্যিক গঠনের পরিবর্তন হয়। এবং কেমিক্যাল পরিবর্তন, কেমিক্যাল যে চেঞ্জেসটা সেটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জেস। ঠিক রিয়াকশনটাও এরকম, যে কেমিক্যাল রিয়াকশনটা মানে পার্মানেন্ট কিছু ঘটে যাচ্ছে, পার্মানেন্ট কিছু ঘটে যাচ্ছে, সেখান থেকে আর ব্যাক করা যায় না, এই রকম কিছু ঘটনা। তো দেখা যাক আজকে কেমিক্যাল এরকম রিয়াকশন সম্পর্কেই আজকে আলোচনা করবে, এবং তার সাথে সাথে কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো আমরা আলোচনা করব, যেগুলো আমাদের কম্পিটিটিভ মানে সিভিল সার্ভিস এক্সাম বা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেই বেসিসেই আমরা কিন্তু পড়বো এই চ্যাপ্টারটি। তো দেখা যাক। তো এই চ্যাপ্টারে দেখো শুরুতেই প্রথমে দেখতে পাচ্ছ কিছু এক্সপেরিমেন্ট দিয়ে বলেছে যে কি হবে, মানে এখানে ধরে নাও আমাদের ডেলি লাইফে যা কিছু ঘটছে সেখান থেকে যদি আমরা এটাকে রিলেট করার চেষ্টা করি, তো বলছে যে মিল্ক, দুধ, যদি একটা ঘরের মধ্যে একটা রুম টেম্পারেচারে রেখে দেওয়া হয়, বলছে গরমের সময় যদি আমি দুধকে ঘরের মধ্যে রেখে দিই তাহলে কি ঘটতে পারে, হ্যাঁ কি ঘটতে পারে। অথবা একটা আয়রন, আয়রন অলসো ইয়েকে ট্যাবকে অথবা প্যান অথবা নেল ইজ লেফট এক্সপোজ টু হিউমিড এক্সপোজার, যদি আর্দ্রতা সম্পূর্ণ একটা পরিবেশের মধ্যে রেখে দেওয়া হয় আয়রনকে, তাহলে কি ঘটতে পারে। অথবা গ্রেপস, আঙুর যেন, সেটাকে যদি ফার্মেন্টেড হতে দেওয়া যায় তাহলে কি ঘটতে পারে। ফুডকে যদি আমি কুকড করি, খাবারকে যখন আমি রান্না করছি, তাহলে আমাদের বডির মধ্যে যে ফুডগুলো ডাইজেশন হচ্ছে, হজম হচ্ছে, কি করে হচ্ছে, বা আমরা যে শ্বাসকার্য নিচ্ছি কি করে সম্পূর্ণ করছি, সবই তো কেমিক্যাল রিয়েকশন, সবই কেমিক্যাল রিয়েকশন। ওকে, এখানে যত কিছু আমরা দেখলাম সমস্ত কিছু কেমিক্যাল রিয়াকশন। তাহলে কেমিক্যাল এরকমই আমরা ডেইলি লাইফে কিন্তু আমরা সবসময় রিলেট করি যে সাবজেক্টকে সাবজেক্টের মতো করে পড়ি, কিন্তু আমরা ডেইলি লাইফের সাথে আমাদের যে কোনো সাবজেক্ট হোক না কেন সব হিউম্যান বিংস ওরিয়েন্টেড রয়েছে। আমরা জাস্ট একটু অবজারভেট যদি ঠিকঠাকভাবে করি তাহলেই আমরা দেখতে পাবো। ওকে, যেমন এখানে এখানে একটা এক্সাম্পল, একটা জাস্ট ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাক্টিভিটি করেছে, এবং অ্যাক্টিভিটিতে দেখাচ্ছে বার্নিং অফ এ ম্যাগনেসিয়াম রিবন ইন এয়ার অ্যান্ড কালেকশন অফ এ ম্যাগনেসিয়াম অক্সাইড ইন এ ওয়াচ গ্লাস। ওকে, এখানে একটা ম্যাগনেসিয়াম রিবন দেখতে পাচ্ছি যে এই হাতে ধরে আছে ম্যাগনেসিয়াম, একটা টোং দিয়ে কি করেছে এখানে ম্যাগনেসিয়াম রিবনটা ধরে আছে, আর বার্নারে, এটা হচ্ছে বার্নার, বার্নারের সাহায্যে এটাকে জ্বালাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে তার যে ছাইটা সেটা পড়ছে অ্যাজ এ ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে ম্যাগনেসিয়াম কি করলো, ম্যাগনেসিয়াম ছিল একটা রিবন ছিল, সে অক্সিজেনের উপস্থিতিতে জ্বালালাম, জ্বালিয়ে কিসে পরিণত হলো, ছায়ে পরিণত হলো। আমি ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে আবার কখনো ম্যাগনেসিয়াম ফিরে পেতে পারি না, এটা কখনো পসিবল নয়। তার মানে এটা পার্মানেন্ট চেঞ্জেস হয়ে গেল এবং এটা অক্সাইডে পরিণত হলো। ওকে, অক্সিজেনের উপস্থিতিতে আসতেই কিন্তু এটা জ্বলে গেল। ওকে, জাস্ট এই জিনিসটাকে শুরুতেই দেখিয়েছে। তো
এখানে জাস্ট আমার এক্সাম পার্সপেক্টিভে যে কথাটা মনে রাখবো, যেটা প্রায় কোশ্চেনে এসে থাকে, যে যখন কোনো ম্যাগনেসিয়ামকে জ্বালাবো, এই অবজারভেশন থেকে একটা কথা আছে, পরীক্ষায় প্রায় জিজ্ঞাসা করে যে ম্যাগনেসিয়াম রিবনকে বা ম্যাগনেসিয়ামকে যখন আমি অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাবো, তার যে ফ্লেমটা হবে, তার যে ধোঁয়াটা হবে, তার যে প্রজ্বলনটা হবে, সেটা কি রকমের আলোটা উৎপন্ন করবে? তো বলছে ড্যাজলিং হোয়াইট ফ্লেম তৈরি করবে। তাহলে ম্যাগনেসিয়ামকে যখন জ্বালাবো তখন কি রকমের ফ্লেম তৈরি হবে? একটা ড্যাজলিং হোয়াইট, সাদা রকমের একটা জ্বলন দেখতে পাওয়া যাবে সেখানে, এবং সেটা একটা সাদা পাউডারে পরিণত হবে। তাহলে ম্যাগনেসিয়াম এবং সাদা পাউডার, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ইট ইজ ফর্ম ডিউ টু দ্য রিয়াকশন ম্যাগনেসিয়াম অক্সিজেন, যেটা আমি অলরেডি কিন্তু বলে ফেলেছি। আমার পরীক্ষার জন্য কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে প্রথম প্রশ্ন কি হতে পারে, যে যখন আমি ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাচ্ছি তখন সেটা কি রকমের শিখা উৎপন্ন করছে? তাহলে সেটা দেখব হোয়াইট ড্যাজলিং শিখা উৎপন্ন করছে, এবং সেটা কিসে পরিণত হচ্ছে? একটা ছায়ে। ছায়ের কালারটা কি? একটা হোয়াইট পাউডারে পরিণত হচ্ছে, যেটাকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড বলছি। এটা কেন হচ্ছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ফলে এটা ঘটছে। ওকে, বিক্রিয়া করার। তো এইরকমই কিছু এখানে রিয়াকশন, যেমন অ্যাক্টিভিটি 1.1-এ আমরা দেখলাম ম্যাগনেসিয়াম রিবনকে, এখানে অ্যাক্টিভিটি 2-তে, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 2-তে এখানে কি করেছে? এখানে জ্বালাচ্ছে কাউকে, সেটা হলো নাইট্রিক অ্যাসিডস ইন এ টেস্ট। ওকে, lead nitric acid solution। তো lead nitric acid অলসো সলিউশনকে আমরা করছি, অ্যাড তাতে পটাশিয়াম আয়োডাইড সলিউশন যোগ করা হচ্ছে, পটাশিয়াম আয়োডাইড সলিউশন যোগ করা হচ্ছে। এবং এর ফলে আমি কি অবজার্ভ করব? আমাকে জাস্ট এই কোয়েশ্চেনটা এখানে অ্যাক্টিভিটি দিয়েছে, যে আমি যে এখানে রিয়াকশনটাতে আমরা দেখলাম, তাহলে এই রিয়াকশন যদি থেকে বা অ্যাক্টিভিটি এ থেকে, যেমন এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখলাম, তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে কতগুলো কোয়েশ্চেন এরা পাশাপাশি করে থাকে। ম্যাগনেসিয়াম রিবন অ্যাবাউট এত লং বাই রবিং স্যান্ড পাউডার, এগুলো অনেক দিয়ে জাস্ট টেস্ট করা হয়ে থাকে। আমার ম্যাগনেসিয়াম থেকে একটা পয়েন্ট এটা কিন্তু দেখব, বা এর একই রকম ভাবে কোয়েশ্চেন বলছে যে লেড নাইট্রেট সলিউশন, এবং তাতে আমি কি করছি? লেড নাইট্রেট। ওকে, লেড নাইট্রেট সলিউশন যখন পড়বো, PbNO3, এই সলিউশনের মধ্যে আমাকে কি করতে বলেছে? পটাশিয়াম আয়োডাইড অ্যাড করতে বলেছে, মানে Ki অ্যাড করতে বলেছে। তাহলে এই রিয়াকশনটা কিরকম হবে? অবশ্যই তোমরা করো। যদি কোনো রকম সমস্যা হবে অবশ্যই আমাকে বলবে, অবশ্যই আমি সেটাকে অ্যাক্টিভিটিগুলো আমি যাচ্ছি না, কারণ এটা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, তো এই সমস্ত যে অবজারভেশন, সেখান থেকে আমরা কি দেখতে পেলাম? প্রথমত হচ্ছে যে আমাদের এই যে উপরের যে ম্যাগনেসিয়ামের যে পরীক্ষাটা আমরা করলাম, সে ম্যাগনেসিয়ামের পরীক্ষাটা থেকে আমরা কি দেখতে পেলাম? ম্যাগনেসিয়ামের এই পরীক্ষাটা থেকে আমরা দেখতে পেলাম যে 1 নম্বর ম্যাগনেসিয়াম যখন ছিল, এটা আমি সলিড স্টেটে ছিল, সেটা কিসে পরিণত হলো? ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হলো। তার মানে এটা কি? এটা মানে সলিড স্টেটে, মানে ম্যাগনেসিয়াম একটা রিবনে ছিল, তখন এটা ছায়ে পরিণত হলো, এবং এর কালারটা পরিবর্তন হলো, সাদা কালারে পরিণত হলো, এবং তার সাথে সাথে এখানে গ্যাসের ইভলিউশন, এখানে উষ্ণতার পরিবর্তন, এত কিছু ঘটনা ঘটেছে, যেগুলো আমরা কেমিক্যাল রিয়াকশনেই কিন্তু দেখতে পারবো, রাসায়নিক যে বিক্রিয়ার মধ্যেই কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। এখানে আরও একটি আমরা ফিগার দেখতে পাচ্ছি কি নিয়েছে? জিঙ্ক গ্র্যানিউলস নিয়েছে, এবং জিঙ্ক, তাহলে জিঙ্কের ছোট ছোট টুকরোগুলো দেখতে পাচ্ছি, জিঙ্কের ছোট ছোট টুকরো দেখতে পাচ্ছি। জিঙ্কের ছোট ছোট টুকরো নেওয়ার পর এখানে কর্ক লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা গ্লাস টিউব লাগানো হয়েছে, যার থ্রুতে কি করা হবে? তো এবার কি করা হচ্ছে? তার মধ্যে প্রথমত জিঙ্কের গ্র্যানিউলস নিয়েছে, তারপরে তার মধ্যে কি করা হয়েছে? ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ঢালা হয়েছে। কি করা হয়েছে? ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সাথে, মানে আমি যদি রিয়াকশনটা এইভাবে দেখাই, যে জিঙ্কের সাথে আমার সালফিউরিক অ্যাসিড কি করছে? বিক্রিয়া করছে। বিক্রিয়া করে আমার কি উৎপন্ন হয়েছে? জিঙ্ক সালফেট উৎপন্ন হয়েছে, প্লাস আমার হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তার মানে এখানে যে গ্যাসটা উৎপন্ন হলো, হাইড্রোজেন গ্যাস, এবং এই হাইড্রোজেন গ্যাসটা আমরা কালেক্ট করছি এর থ্রুতে। ওকে, এবং এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কনিক্যাল ফ্ল্যাক্স বলা হয় ছবিটা। তার মানে এখান থেকেও একটা কোয়েশ্চেন এখানে, যেমন অ্যাক্টিভিটি 1, তাহলে এখান থেকেও একটা কোয়েশ্চেন করেছে, যে আমরা ঠিক কনিক্যাল ফ্ল্যাক্সের মধ্যে নিলাম, তারপরে যদি ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড, এখানে আর কি করতে পারতাম? আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করেছি, এখানে কিন্তু HClও নেওয়া যেতে পারতো,
তার মানে HCl এর সাথে যদি জিঙ্কে বিক্রিয়া করাতাম তাহলে হয়ে যেত জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন হতো, তখন বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হতো। তাহলে এরকম ভাবেও আমরা করতে পারতাম। ওকে, তাহলে আবার কি করতে হবে, এটা যেহেতু আমরা অ্যাসিড নিয়ে কাজ করছি, এটা খুব সাবধানতার সাথে করা উচিত। সাবধানতা করার সাথে উচিত। অ্যারাউন্ড জিঙ্ক গ্র্যানিউলস গুলোর আশপাশে আমরা কি দেখবো, তো জিঙ্ক গ্র্যানিউলস গুলোর আশপাশে এখানে বাবলস ফরম্যাটে উপরের দিকে উঠতে দেখবো। এটা হচ্ছে অবজারভেশন। তো যাই হোক, এটা গেল। এবার তাহলে দুটো জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, একটা ম্যাগনেসিয়ামকে জ্বালালে কি হবে, একটা হচ্ছে জিঙ্কের গ্র্যানিউলসকে জ্বালালে। দুটোই বিক্রিয়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোশ্চেন এসে থাকে। এবার কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন যেমন এখানে দেখিয়েছি যে অ্যাক্টিভিটি 1টাকে দেখালো, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। অ্যাক্টিভিটি, এবার কেমিক্যাল যখন রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়াতে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয়, বাংলায় ইংরেজিতে বলা হয় রিয়াক্টেন্ট, বাংলায় বলা হয় বিকারক। বিকারক, এবার বিকারক বিক্রিয়া করে, বিকারক পরস্পরের মধ্যে বিক্রিয়া করে। আর বিকারক যেমন এই বিক্রিয়াটাতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এরা হচ্ছে বিকারক অথবা রিয়াক্টেন্ট, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, এবং ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তার মানে হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় প্রোডাক্ট। তার মানে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট, এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য, যেটা কিন্তু এখানে ওয়ার্ড ইকুয়েশনের মাধ্যমে দেখিয়েছে। কিন্তু আমাদের পরীক্ষায় ওয়ার্ড ইকুয়েশন কম আসে, প্রায় আমাদের সিম্বলের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয়, যেটা আমি অলরেডি কিন্তু দেখিয়েছি যে সিম্বলের মাধ্যমে। এবং বিক্রিয়ার এই অংশটুকুকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, আর এই অংশটুকুকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। ওকে, দ্য রিয়াক্ট্যান্ট আর রিটেন অন দ্য লেফট হ্যান্ড সাইড, এখানে বলা হয়েছে, আমি সেটা বলে দিলাম। এবার সবসময় যখন আমরা সিম্বলের মাধ্যমে প্রকাশ করব, তখন হচ্ছে অ্যাটমগুলো কি হয়, সব দিকে সমান করতে হয়। সমান করতে হয়, সেটাকে বলা হয় ব্যালেন্সিং অফ ইকুয়েশন বা সমতা, বাংলায় বলা হয় সমতা বিধান, বাংলায় সমতা বিধান বলা হয়ে থাকে। তো যাই হোক, সেটা দেখবো। রাইটিং আ কেমিক্যাল রিয়াকশন, যেমন কি করে আমরা কেমিক্যাল রিয়াকশন লিখেছি সেটা আমাদের দেখিয়েছে। তো আমাদের এই লেভেলে আছে কেমিক্যাল রিয়াকশন আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়। একটা কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করব কি করে, ব্যালেন্স করা খুব সহজ, যে যতগুলো লেফট হ্যান্ড সাইডে যতগুলো নাম্বার অফ অ্যাটম হবে ততগুলোই প্রোডাক্টের মধ্যে, এই যে দেখো যেমন এখানে বলে দিয়েছে জিঙ্ক রিয়াক্টেন্টের মধ্যে একখানা আছে, এর মধ্যে প্রোডাক্টের মধ্যেও একখানা হতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে জিঙ্কের সাথে এই বিক্রিয়াটা তেমন কিছু করতে হচ্ছে না, কিন্তু জিঙ্কের সাথে যখন আমি HCl কে যদি বিক্রিয়া করাতাম দিতাম, তাহলে আমার কি হচ্ছে, জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে আমার হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। কিন্তু এখানে হাইড্রোজেন একখানা, এখানে হাইড্রোজেন দুইখানা হয়ে যাচ্ছে, তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তার মানে দুটো হাইড্রোজেন, দেখো দুটো হাইড্রোজেন হয়ে গেছে। এখানে এই 2 দিয়ে গুণ করার ফলে দুটো ক্লোরিন, দেখো দুটো ক্লোরিন হয়েছে। তার মানে এই যে 2টা আমি যোগ করলাম, কি, এটা ব্যালেন্স করার জন্য করলাম। তো আমার কম্পিটিটিভ এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখলে ভালো। ঠিক একই রকম ভাবে যেমন একটা রিয়াকশন এখানে নিয়েছে, এটাকে ব্যালেন্সিং করে দেখাবে। তাহলে এটাকে ব্যালেন্সিং যদি আমি করতে চাই, এখানে আয়রন দেখতে পাচ্ছি একখানা রয়েছে, এখানে আয়রন 3খানা, তার মানে প্রথমে আমাকে 3 দিয়ে গুণ করে দেওয়া উচিত। 3 দিয়ে গুণ করে দিলাম। তারপরে দেখো অক্সিজেন 4খানা, এখানে অক্সিজেন শুধুমাত্র একখানা, তাহলে এখানে আমি কি করি, 4 দিয়ে গুণ করে দিই। এখানে যদি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে অক্সিজেন তো 4খানা হলো, কিন্তু তার সাথে সাথে হাইড্রোজেন 4 × 2, তার মানে 8খানা হয়ে গেছে। তার মানে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলেই বিক্রিয়াটি কি হবে, ব্যালেন্সড হবে বা সমতা বিধান সম্পূর্ণ হবে। ওকে, সমতা বিধান সম্পূর্ণ হবে। জাস্ট এখানে যেমন বিক্রিয়াটিতে অলরেডি যে জিনিসটা আমি করে দেখালাম সেটা এখানে দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি আলজ এখানে কোনো বিক্রিয়া সমতাতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে এটা বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আনসার দেবো। তো আমাদের যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট নয়, বারবার বলে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলো। রাইটিং সিম্বল অফ এ ফিজিক্যাল স্টেট, ওকে, সিম্বল কি করে লিখবো আমার এগুলোও দরকার নেই। এবার জাস্ট এখানে দেখি যে আরেকটা জিনিস এখানে, যে সিম্বল, এখানে একটা জিনিস বিক্রিয়াটাতে বলেছে রাইটিং সিম্বল অফ এ ফিজিক্যাল স্টেট, যে যে কোন অবস্থায় রয়েছে। কেয়ারফুলি এক্সামিন, দেখো তো যেটা আমরা নিজের বিক্রিয়াগুলো দেখি,
এই যে যেমন ফেরাস আয়রন, এটা কি সলিড স্টেটে ছিল, তারপরে এটাকে কি করেছে, এটা গ্যাস স্টেট জল, তারপরে এটাকে কি করা হলো, যে এটা ফেরাস অক্সাইড উৎপন্ন হয়েছে, তার মানে সলিড স্টেটে রয়েছে, এটা গ্যাস স্টেটে রয়েছে, কোন অবস্থায় রয়েছে এটাও কিন্তু পরীক্ষায় অতটা ইম্পর্টেন্ট নয়, প্রায় খুব কম আসে পরীক্ষায়। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস খুব ভালো করে আমরা দেখব, এই বিক্রিয়াটা, যে বিক্রিয়াটা আমরা লাইফ সায়েন্সে গিয়ে ফটোসিনথেসিস নামে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো, শুধু বিক্রিয়া ওই রেসপেক্টে আমরা কিন্তু এটা পড়বো, যে 6 অণু কার্বন ডাই অক্সাইড যখন 12 অণু কি করছে, জলের সাথে মিশ্রিত হচ্ছে বা বিক্রিয়া করছে, কার উপস্থিতিতে করছে, সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের মধ্যে ঘটছে, তখন তখন 1 অণু গ্লুকোজ উৎপন্ন করছে, 6 অণু অক্সিজেন উৎপন্ন করছে এবং 6 অণু জল উৎপন্ন করছে। তখন বিক্রিয়াটা আলোচনা তখন করব, বিক্রিয়াটা সম্পর্কে অনেক আছে, এই বিক্রিয়া থেকে অনেক কোয়েশ্চেন হয়ে থাকে। বিক্রিয়াটা শুধুমাত্র মুখস্থ করা না বা মুখে জানা নয়, এখান থেকে অনেক রকমের কোয়েশ্চেন। এই যে অক্সিজেনটা কোথা থেকে আসলো, এই অক্সিজেনটা, এটা প্রায় কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইড থেকে নাকি হাইড্রোজেন থেকে, তোমরা দেখো বলো তো। আমি অবশ্যই ফটোসিনথেসিস চ্যাপ্টার মধ্যে এটা লাইফ প্রসেসের মধ্যে আলোচনা করব। তার আগে তোমরা তোমাদের কাছে একটা আমার কোয়েশ্চেন, যে এখানে যে অক্সিজেনটা আসলো, এটা কোথা থেকে, এটা কি কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন নাকি এটা জলের অক্সিজেন, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, এটা কোথাকার অক্সিজেন। ওকে, এবার বিভিন্ন রকমের কেমিক্যাল বিক্রিয়া আছে, রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রকমের আছে, যেটা মানে ক্লাস 9-এর বইয়ে কিন্তু অনেক ডিটেলসে আছে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। এখানেও কিছু রাসায়নিক বিক্রিয়া রয়েছে, যেমন হচ্ছে প্রথম হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন মানে যুক্ত হচ্ছে, কম্বিনেশন বিক্রিয়া যখন আমি বলবো তখন হচ্ছে যুক্ত হওয়ার কথা বলবো। তাহলে যুক্ত কি হচ্ছে, তার মানে দুটো জিনিস যখন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, যেমন এই বিক্রিয়াটাতে এখানে একটা বিকার দেখতে পাচ্ছি, বিকারের মধ্যে জল নিয়েছে, বিকারের মধ্যে জল, তো প্রথমে তারপরে ক্যালসিয়াম অক্সাইড নিয়েছে, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তারপরে জল ঢেলেছে। জল ঢালার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বিক্রিয়াটার মধ্যে যেটা হচ্ছে, প্রায় তোমরা বাড়িতেও পরীক্ষা করতে পারো, যে যখন বাড়িতে কারো বাড়িতে যখন কাজ হয়, কাজ হয় মানে রং করার কাজ হয়, তো প্রথমে ঘরের চারপাশে কি করা হয়, চুনের একটা প্রলেপ দেওয়া হয়। চুনের প্রলেপ দিলে যে একটা বড় একটা জায়গা, পাত্রের মধ্যে কি করা হয়, পাত্রের মধ্যে চুন ঢেলে দেওয়া হয়, বা জল প্রথমে নিয়ে নেওয়া হয়, তারপরে এটা যে আস্তে আস্তে করে চুন ঢালা হয়। একদম পাউডার চুন থাকে, সেই চুন ঢালা হলো, যেই মাত্র পাউডার চুনটা ঢালা হয়, দেখবি ওটা ফুটতে থাকে, ওটা ফুটতে থাকে, মানে মনে হচ্ছে যে কেউ নিচ থেকে তাপ দিচ্ছে, আর ওটা ঠিক ভাত ফুটার মতো ফুটতে থাকে। তো এই যে জিনিসটা, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। তার মানে কি, আমি ঢাললাম, আমি জল ঢাললাম, ক্যালসিয়াম অক্সাইড ঢেলেছি, দেখো এখানে দেখিয়েছে, আর এই ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় কুইক লাইম। ওকে, কুইক লাইম, কুইক লাইম বাংলাতে যদি বলা হয় এটাকে বলা হয় পোড়া চুন। হ্যাঁ, বাংলাতে বলা হয় পোড়া চুন। এই পোড়া চুনটাকে যখনই আমি কি করেছি, জলের মধ্যে ঢেলেছি, জলের মধ্যে ঝাড়লাম, সেই মাত্র কি হলো, এটা জলটা ফুটতে থাকলো, এবং এটা পরিণত হলো কিসে, তোমার পরিণত হলো কিসে, কলি চুনে পরিণত হলো। প্রায় জিজ্ঞাসা করা পোড়া চুনের সংকেত কি। পোড়া চুন আমাদের প্রায় পরীক্ষাতে আসে, কিন্তু আমরা খুব সহজভাবে উত্তরটা দিতে পারি না। ওকে, খুব সহজ ব্যাপার। তাহলে ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে কুইক লাইম বলা হয় বা বাংলাতে বলা হয় পোড়া চুন, তারপরে যেটাকে জল ঢাললাম, জলে ঢেলে আমি যখন করলাম, সেটা কিসে পরিণত হলো, কলি চুনে, এবং কলি চুনে। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড জাস্ট বিক্রিয়া মনে রাখার, ক্যালসিয়াম অক্সাইড ছিল, তাতে আমি কি করেছি, জল ঢেলেছি, জল ঢেলেছি, জল ঢাললে আমার কি হবে, অ্যাকচুয়ালি কি হয়, এটা হাইড্রোজেন মানে H+OH নেগেটিভে পরিণত হয়। এটাকে ভাঙলে কত হবে, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, তার মানে এই পজিটিভ আয়ন নেগেটিভের সাথে যাবে, এখানে হাইড্রোক্সিল আয়ন, তার মানে কিসে পরিণত হলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এটা মূলক। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ক্যালসিয়ামের যোজ্যতা 2 ছিল, তাই এখানে 2 যোগ হয়ে গেল। তার মানে ক্যালসিয়াম আর এই অক্সিজেন এই যে H এর সাথে যুক্ত হবে, তার মানে এখান থেকে কি উৎপন্ন হলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যাকুয়াস সলিউশন উৎপন্ন করবে। ওকে, তো এই যে এটা এটা কার, এটা ফর্মুলা হচ্ছে কোলি চুনের ফর্মুলা। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্ল্যাক ল্যাম্প, কুইক ল্যাম্পের ফর্মুলা ক্যালসিয়াম অক্সাইড, স্ল্যাক ল্যাম্প হচ্ছে লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
তো এই বিক্রিয়াটা থেকে কোয়েশ্চেন যেটা আসে, প্রথমত যেটা আমি বললাম কলিচুন অথবা পোড়াচুনের সংকেত লিখো, এটা আসে। হ্যাঁ, অথবা ইংরেজিতে জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে স্ল্যাকল্যাম অথবা কুইকল্যাম। এবার প্রশ্ন যে এখানে যে একটা জিনিস অবজারভেশন, সেটা হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে। এখানে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। মানে সব থেকে বড় উৎপন্ন যখনই দেখবো যে মানে জলটা ফুটছে, জলটা ফুটছে, এখানে মানে প্রচুর পরিমাণে টেম্পারেচার উৎপন্ন হয়, লার্জ অ্যামাউন্ট অফ হিট। এই যে বলা হয়েছে যে বিক্রিয়াটিতে সব থেকে বড় বৈশিষ্ট্য, এই যে দেখো ক্যালসিয়াম অক্সাইড ভিগোরাসলি, বলছে ভিগোরাসলি রিঅ্যাক্ট করছে কার সাথে? ওয়াটারের সাথে, এবং উৎপন্ন করলো কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা স্ল্যাকল্যাম, যা কলিচুন। হ্যাঁ, কলিচুন। ওকে, তাহলে এই রিঅ্যাকশনটাকে, তার মানে ক্যালসিয়াম অক্সাইড কি করেছে? জলের সাথে এখানে মিলিত হয়েছে, মিলিত হয়ে একটা প্রোডাক্ট উৎপন্ন করেছে। তার মানে দুটো পদার্থ, মানে এক্স আর ওয়াই, এই দুটো পদার্থ পরস্পরের সাথে মিলিত হয়ে একটা পদার্থ উৎপন্ন করলো। এইরকম বিক্রিয়াকে বলা হয় কম্বিনেশন রিঅ্যাকশন। ওকে, কম্বিনেশন রিঅ্যাকশন। আশা করি বোঝাতে পেরেছি কম্বিনেশন রিঅ্যাকশন। আবার এরকমও হতে পারতো, হ্যাঁ, এরকমও হতে পারতো যখন আমি বলবো যে যে একটা পদার্থ হতে ভেঙে গিয়ে দুটো পদার্থ উৎপন্ন হতে পারতো। তো যাই হোক, আমি এখানে জাস্ট এটা বললাম। এবার এর সাথে সাথে যখন এখানে আরো কয়েকটা পয়েন্ট আমাকে দিয়েছে যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কি করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে তো আবার প্রচুর পরিমাণে হিট উৎপন্ন করে। তার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে, আমি সাপোজ দ্যাট এটাকে পরীক্ষা করলেও দেখা যায়, পরীক্ষা করতে পারো যে আমি ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কি করেছিলাম? জল ঢেলেছিলাম। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে জল ঢেলে, মানে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে জল ঢেলে সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হলো। এবার একটা আমি ছোট্ট পাইপ নিলাম, জাস্ট একটা পাইপ নিয়ে সেটাই যে আমি কি করছি? ফু দিচ্ছি। তার মানে কি? আমি প্রশ্বাসের মাধ্যমে কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছেড়ে থাকি। তার মানে কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড মিক্সড হচ্ছে, এবং মিক্সড হয়ে কি হবে? মিক্সড হয়ে মানে এই ক্যালসিয়াম অক্সাইডটা কি করছে? এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে এই অক্সিজেনের সাথে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে, প্লাস জল উৎপন্ন করে। এই ক্যালসিয়াম কার্বনেটটা যে তৈরি হচ্ছে, এর ফলে যেটা দেখা যাবে যে একবারে ঘোলাটে হয়ে যাবে, এর কালারটা ঘোলাটে হয়ে যাবে। এই দেখো, তো দেখা গিয়েছে যে সলিউশন অফ স্ল্যাকল্যাম প্রোডিউসড হোয়াইট ওয়াশিং ওয়ালস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট স্লোলি উইথ কার্বন ডাইঅক্সাইডের সাথে বাতাসে উপস্থিত, তার সাথে একটা থিন লেয়ার অফ এ ক্যালসিয়াম কার্বনেট দেওয়ালের সাথে। যখনই আমি দেওয়ালে আমি লাগালাম, তার সাথে কি হচ্ছে? দেওয়ালে চুন লাগানোর সাথে সাথে বায়ুর সাথে বিক্রিয়া করছে কে? ক্যালসিয়াম। এই কলি চুন বিক্রিয়া করছে বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাথে, বা জলেও নিয়ে, যে আমরা যে প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেটাও প্রমাণ করা হয় এই পরীক্ষার মাধ্যমে, যেটা আমি বললাম। তো সেখানে কি করলাম? যেই মাত্র ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম কার্বনেট হবে, ক্যালসিয়াম কার্বনেট একটা লেয়ার পড়বে, কার্বন ডাইঅক্সাইড ইন এয়ার টু ফর্ম আ থিন লেয়ার অফ এ ক্যালসিয়াম কার্বনেট দেওয়ালের মধ্যে। এবং আফটার 2 or 3 days অফ হোয়াইট ওয়াইসিং অ্যান্ড গিভস আ শাইনিং, একটা সুন্দর দেখতে পাবো যে দেওয়ালটা একদম চকচকে হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। কেন? তার কারণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের একটা বেশ সুন্দর একটা আস্তরণ পড়েছে। ওকে, দ্য কেমিক্যাল ফর্মুলা, এটা ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি চুনা পাথর যখন আমরা দেখি, সেটারও ফর্মুলা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট। ওকে, কেন? চুনা পাথরটাও কিন্তু সে লেয়ার পরেই তৈরি হয়েছে। ওকে, তাহলে চুনা পাথর, তাহলে কতগুলো আমরা ফর্মুলা জানলাম। পোড়াচুনের ফর্মুলা ক্যালসিয়াম অক্সাইড, আমি কলিচুনের ফর্মুলা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমি যখন চুনা পাথর বলছি ক্যালসিয়াম কার্বনেট। এই হলো। আরো কয়েকটা এখানে উদাহরণ দিয়েছে যে কার্বনকে যখন আমরা কোনো কিছু পোড়াই, কাঠ পোড়াচ্ছি, তাহলে কার্বনকে যখন অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়, তখন কি করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এইরকম হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে বিক্রিয়া করলে সেখানে জল উৎপন্ন করবে। এই সবগুলোই কম্বিনেশন রিঅ্যাকশন। তো ঠিক সেই রকম এখানে একটা জিনিস, যে বার্নিং অফ এ ন্যাচারাল গ্যাস, তার মানে মিথেন যদি অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে কি করে? কার্বন ডাই অক্সাইড প্লাস জল উৎপন্ন করে। এবার আমি মিথেন যেহেতু কথাটা পেয়েছি, মিথেন একমাত্র অর্গানিক কম্পাউন্ড আমরা কাকে বলি? যে কম্পাউন্ডগুলো হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি হয়, তাদেরকে আমরা অর্গানিক কম্পাউন্ড বলি। এবার এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে মিথেন হচ্ছে সব থেকে সিম্পলিয়েস্ট একটা অর্গানিক কম্পাউন্ড, যেটা কি করি আমরা? এটাকে গ্রিন হাউসের মধ্যে কাউন্ট করা হয়। গ্রিন হাউস
এবং এটা জানি আমরা যে অক্সিজেনের উপস্থিতি আসতেই কিন্তু এ জ্বলে ওঠে। অক্সিজেনের উপস্থিতিতে মিথেন আসতে কিন্তু জ্বলে ওঠে, কি করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তার সাথে সাথেও আরো এখানে একটা বিক্রিয়া, যেমন গ্লুকোজ। আমরা যে খাবার খাই, আমরা যে খাবার খাচ্ছি, রাইস খাচ্ছি বা ব্রেড খাচ্ছি, যাই খাচ্ছি, আমি গ্লুকোজ খাচ্ছি, সাপোজ দ্যাট ধরে নিলাম। তাহলে গ্লুকোজটা কি করে? আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যখন শ্বাস নিই, তার মানে অক্সিজেনটা নিই। তো অক্সিজেনের সাথে দেখো, গ্লুকোজটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, প্লাস হচ্ছে জল উৎপন্ন, প্লাস শক্তি। এই শক্তিটাই কিন্তু আমাদের কাজে লাগে, বাকিটা কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিই এবং জলটাকেও বের করে দিই। তাহলে আমরা শুধুমাত্র এই শক্তিটাকেই আমরা, এবং এই শক্তিকে এতে বলা হয়, বায়োলজির ভাষাতে বলা হয় এটিপি। ওকে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। কি বলবো সেটা বায়োলজি যখন পড়াবো তখন বলবো যে এই শক্তির দুটো ফর্ম আছে, একটা হচ্ছে এটিপি, একটা হচ্ছে এডিপি। আমরা আমরা এডিপিটাকে ব্যবহার করতে পারি না, আমরা এটিপিটাকে ব্যবহার করি। সেটা আমরা যখন লাইফ প্রসেস চ্যাপ্টার, যখন 6 নম্বর চ্যাপ্টার পড়বো, সেখানে কিন্তু এটা আলোচনা করব। এই কম্বিনেশন রিয়াকশনই হচ্ছে কিন্তু, তার মানে আমাদের যা কিছু ঘটছে সবগুলোই কেমিক্যাল রিয়াকশন। আবার একটা ডিকম্পোজিশন অফ ভেজিটাল ম্যাটারস, যে একটা যখন ভেজিটেবল ম্যাটার, যে ছোট ছোট কম্পাউন্ড গুলো মিলে কি করছে, আমরা হিউমাস মাটি তৈরি করে, সেটাও কিন্তু একটা এক্সাম্পল কার। এবং এখানে আর একটা কথা বলেছে, এক্সোথার্মিক। দুটো শব্দ হয়, একটা হচ্ছে এক্সোথার্মিক, একটা হচ্ছে এন্ডোথার্মিক। এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। যেমন আমরা এখানে এই বিক্রিয়াটা করতে গিয়ে তাপ উৎপন্ন হয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। আমি বলতেই পারি এটাকে এক্সোথার্মিক রিয়াকশন। কিন্তু এর উল্টো শব্দ হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, মানে যে রিয়াকশন করতে গেলে তাপ উৎপন্ন তো হবে না, বরং আমাকে তাপ দিতে হবে, তাহলে সে রিয়াকশন করবে। তার মানে সেই রকম যদি হয় তাহলে সেটাকে এন্ডোথার্মিক রিয়াকশন বলা হয়। হলো এন্ডোথার্মিক রিয়াকশন। এবার নেক্সট আমরা চলে আসি। নেক্সট পয়েন্টে যেটা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে যে যেমন এখানে আরেকটি বিক্রিয়া দেখানো হয়েছে, যেমন ফেরাস সালফেট। তো এখানে এই বিক্রিয়াটিতে, এই ছবিটাতে দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে কি করা হচ্ছে, ওয়াফটিং গ্যাস জেন্টলি টুয়ার্ডস নোজ। তো আমরা কি করব, যে বয়লিং, এখানে এইটা বার্নার রয়েছে, এখানে জ্বলছে, এবং বার্নারে আমি কি করেছি, এখানে এই টোঙের মাধ্যমে এই টেস্ট টিউবটাকে ধরেছি, এবং এই টেস্ট টিউবের মধ্যে আমি কিসের গুঁড়ো নিয়েছি? ফেরাস সালফেটের ক্রিস্টাল গুঁড়ো নিয়েছি। এখানে এখানে ক্রিস্টাল গুঁড়োগুলো নিয়েছি। ক্রিস্টাল গুঁড়োকে নিয়ে আমি কি করেছি, টোংটা ধরে আছি। টোংটা ধরে কি করছি, বার্নারের উপরে রেখেছি। বার্নারের উপরে যখন রেখেছি, তাপ উৎপন্ন হবে। তাপ আস্তে আস্তে যখন এটা গরম হবে, তখন কি হবে, ফেরাস সালফেটের যে টুকরো রয়েছে, FeSO4, ফেরাস সালফেটের টুকরো, এই ফেরাস সালফেটের টুকরোগুলো গরম হওয়ার পরে এটা কিসে পরিণত হবে? ফেরাস ফেরাস অক্সাইডে পরিণত হবে। ফেরাস সালফেট থেকে ফেরাস অক্সাইডে পরিণত হবে, প্লাস সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, প্লাস ওকে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হবে। তো এইরকম, তার মানে ফেরিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। ওকে, বলছে ডু নট অলসো পয়েন্ট দ্য মাউথ অফ দ্য বয়লিং পয়েন্ট অ্যাট ইউর নাইবারার্স অর ইউর সেলফ। ডু নট পয়েন্ট দ্য মাউথ, যে এই যে মুখটা, তো এখান থেকে তো গ্যাসগুলো বেরোবে। কেন? এত কিছু উৎপন্ন হয়েছে, ফেরিক অক্সাইড উৎপন্ন হয়েছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তো এই যতগুলো গ্যাস উৎপন্ন হয়েছে, এই গ্যাসগুলো যদি আমি করি, ওকে, তার মানে এখানে কি করে আমি ফেরাস সালফেটকে করছি, যে স্মেলিংটা, একটা স্মেল পাবো। এই স্মেলটা একটা অদ্ভুত কালারের একটা ওয়াডার পাবো, এই যে ওয়াডার অফ দ্য বার্নিং অফ এ সালফার, যে সালফার যখন পুড়ে তখন একটা দুর্গন্ধ উৎপন্ন করে। দুর্গন্ধ উৎপন্ন করে, এবং সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম, যে একটা কেমিক্যাল রিয়াকশন হলে শুধুমাত্র লাইটের পরিবর্তন হয় না, অনেক কিছু, যে তার ফিজিক্যাল স্টেটটা শুধু চেঞ্জ হয় না, তার সাথে সাথে অনেক কিছুর চেঞ্জেস হয়। তার মধ্যে যেমন একটা ওয়াডার, যে দুর্গন্ধ ছড়াবে যে সালফারটা জ্বললে, ওকে, সালফারটার ফলে। তাহলে এই বিক্রিয়াটাতে কিন্তু সেই জিনিসটাই দেখাচ্ছে। তার মানে জাস্ট এখানে বলা হয়েছে যে ওয়াটার লুজ করবে এবং ডিকম্পোজ হবে ফেরিক অক্সাইডে, এবং এইগুলো অক্সাইডে পরিণত হবে। আর এইগুলো কোনগুলো সলিড, কোনগুলো বলে দিয়েছে ওখানে অলরেডি।
ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি হিট করি, ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, যেটা আমি বলেছিলাম অলরেডি, লাইমস্টোনের ফর্মুলা, লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে যদি আমি হিট করি তাহলে আমি কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড পাবো প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে পোড়া চুন, যেটাকে আমি বলেছিলাম। হ্যাঁ, যে চুনকে আমি যদি পোড়াই বা হিট করি তাহলে কিন্তু এই জিনিসটা আমি পাবো, পোড়া চুন। ওকে, তাহলে সেটা কি, তাহলে এটা দেখো, এটা ডিকম্পোজিশন রিয়াকশন। আগের রিয়াকশন গুলো আমি কম্বিনেশন রিয়াকশন দেখছিলাম, যে দুটো কম্পোনেন্ট যুক্ত হচ্ছিল, এখানে একটা কম্পোনেন্ট আছে, তার মানে এই এক্সাম্পল এবং এই এক্সাম্পল সবগুলি হচ্ছে ডিকম্পোজিশনের উদাহরণ। এবং এটা থার্মাল ডিকম্পোজিশন, যেহেতু এটাকে হিট দিতে হচ্ছে, থার্মাল ডিকম্পোজিশন, যে এর উপস্থিতিতে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। ওকে, ঠিক একই রকম ভাবে এই বিক্রিয়াটা যদি দেখো, যে লেড নাইট্রেট, ওকে, লেড নাইট্রেটকে যদি আমি হিট করি তাহলে সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, NO2 গ্যাস উৎপন্ন হবে। ওকে, এবং এর যে ফ্লেমটা, এর যে শিখাটা, সেটা হচ্ছে ব্রাউন কালারের একটা শিখা আমি পাবো, ব্রাউন কালার। তাহলে যখন আমি ফেরাস অক্সাইড কে করছিলাম তখন সেখানে একটা দুর্গন্ধ পায়, একটা দুর্গন্ধ গ্যাস সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফার ডাইঅক্সাইড গ্যাসের গন্ধটা, দুর্গন্ধ একটা পাচ্ছিলাম। কিন্তু যখন নাইট্রোজেন ডাইঅক্সাইড আমরা এটা পাচ্ছি, তখন বলছে যে এর একটা ব্রাউন কালারের, একটা বাদামি রঙের একটা কি শিখা দেখতে পাওয়া যাবে। এই কালার থেকেও কিন্তু কোয়েশ্চেন প্রায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। যেমন এখানে দেখানো হয়েছে লেড নাইট্রেট ছিল, লেড নাইট্রেটকে কি করেছে, হিট করেছে, তো লেড অক্সাইড উৎপন্ন হয়েছে প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে কিসের জন্য রেসপন্সিবল, অ্যাসিড রেনের জন্য রেসপন্সিবল। ওকে, অ্যাসিড রেন, অম্ল বৃষ্টি বাংলাতে যেটা বলা হয়, এই অম্ল বৃষ্টির জন্য রেসপন্সিবল কারা, এই সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা হচ্ছে সেই গ্যাস, সেই পদার্থ যারা কি করে, অম্ল বৃষ্টির জন্য দায়ী। এখানে একটা রিয়াকশন দেখানো হয়েছে, ডিকম্পোজিশন রিয়াকশন দেখানো হয়েছে, যে কিভাবে এটা ঘটছে ডিকম্পোজিশন রিয়াকশন। কিন্তু আমার এখানে অত কিছু, যে জলের ইলেকট্রোলাইসিস হচ্ছে, যে জল একটা কম্পোনেন্ট ছিল, সেটা ভেঙে গিয়ে কি তৈরি করছে, একটা H+ আয়ন তৈরি করছে আর একটা OH নেগেটিভ আয়ন তৈরি করছে। তো যাই হোক, নেগেটিভ আয়ন তৈরি করছে। আমার জাস্ট এই পরীক্ষাটা তো আমার ইম্পর্টেন্ট নয়, আমার পরীক্ষার এখানে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে এখানে দুটো রড ব্যবহার করা হয়েছে, যে এটা জলের যে ইলেকট্রোলাইসিস হয়, জলের যে ইলেকট্রোলাইসিস হয়ে থাকে, ইলেকট্রোলাইসিস। এবং এখানে দেখো দুটো জিনিস এখানে ভালো করে লক্ষ্য করব। এখানে একটা, এখানে রডের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে যে রডের মতো জিনিসটা দেখতে পাচ্ছি, একটাকে বলা হচ্ছে অ্যানোড, একটাকে বলা হচ্ছে ক্যাথোড। একটাকে অ্যানোড বলা হচ্ছে, একটা ক্যাথোড বলা হচ্ছে। আমি অ্যানোড কোনটাকে বলছি, আমি ক্যাথোড কোনটাকে বলছি। এখানে কোয়েশ্চেন যেটা আসে, যে জলের যদি আমি হাইড্রোলাইসিস করে থাকি তাহলে অ্যানোডে কি উৎপন্ন হয় এবং ক্যাথোডে কি উৎপন্ন হয়। ওকে, অ্যানোডে কি উৎপন্ন হবে এবং ক্যাথোডে কি উৎপন্ন হবে। তাহলে আমি যেটা দেখতে পাবো, যে অ্যানোডে এখানে দেখো হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। হাইড্রোজেন কেন, H+ আয়নগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে কি করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ওকে, হাইড্রোজেন গ্যাসগুলো উৎপন্ন করবে। তার মানে আমি ক্যাথোড থেকে কি পাবো, হাইড্রোজেন পাবো, অ্যানোড থেকে আমি কি পাবো, অক্সিজেন গ্যাস। এই কোয়েশ্চেনটা আমার পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। এবং অ্যানোড এবং ক্যাথোডে যে রডটি ব্যবহার করা হয়, সেই রডটি কিসের রড, সেটা হচ্ছে গ্রাফাইট রড। গ্রাফাইট আর একটা বলিনি, যে গ্রাফাইট হচ্ছে কার্বন কম্পোনেন্ট। তো কার্বন কখনো তো ইলেকট্রিসিটি বা তড়িৎ পরিবহন করে না, একমাত্র কার্বন যেটা গ্রাফাইট, সে কিন্তু তড়িৎ পরিবহন করে। এটা হচ্ছে ব্যতিক্রমী, এটা ব্যতিক্রম, যেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে দেখতে পাচ্ছি। তাহলে এই ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার থেকে, যে জলের ইলেকট্রোলাইসিস, জল ছিল সেখান থেকে আমি কি করলাম, আমার জল ছিল H2O ছিল, সেটাকে ডিকম্পোজ করে, সেটাকে ভেঙে দিয়ে আমি কি তৈরি করলাম, হাইড্রোজেন তৈরি করলাম, অক্সিজেন। তার মানে একটা কম্পোনেন্ট ছিল, সেটা ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল, তার মানে ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন হচ্ছে। এবং অ্যানোড থেকে আমি কি কালেকশন করলাম, অক্সিজেন, ক্যাথোড থেকে আমি কি পেলাম, হাইড্রোজেন পেলাম। ওকে, জাস্ট এই জিনিসটা আমার পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, অন্যটা নয়। নেক্সট আমাদের যে রিয়াকশন, এখানে সিলভার ক্লোরাইড রাখা হয়েছে। সিলভার ক্লোরাইডকে রাখা হয়েছে। তো সিলভার ক্লোরাইডকে যখন রেখেছি, যে ডিস্কের মধ্যে সিলভার ক্লোরাইড, তারপরে সানলাইট, আমি জাস্ট এরকম করে এখানে সানলাইট, সূর্যের আলো এখানে এসে পড়ছে,
এই ডিশটার উপরে সূর্যের আলো এসে পড়ছে। সূর্যের আলো এসে পড়লেই কি করবে, যে সিলভার আলাদা হয়ে যাবে এবং ক্লোরিন আলাদা হয়ে যাবে। ক্লোরিন বিশেষ করে গ্যাস হয়ে উপরে উড়ে যাবে, গ্যাস হয়ে উপরে উড়ে যাবে। ওকে, গ্যাস হয়ে উপরে উড়ে যাবে। তার মানে এই যে রিয়াকশনটা, ওকে, কি দেখলাম যে সিলভার ক্লোরাইড কি হচ্ছে, একটা গ্রে কালারে পরিণত হচ্ছে। তার মানে এখানে কালার চেঞ্জ হচ্ছে এবং একটা সিলভার মেটাল তৈরি করছে। তার মানে সিলভার ক্লোরাইড একসাথে ছিল, কিন্তু সূর্যের আলো পড়তে, তার মানে সানলাইটের সাথে রিয়াকশন করে সিলভার এবং ক্লোরিনটা তো হাওয়াতে মিশে যাবে, বায়ুতে মিশে যাবে, এবং একটা কি উৎপন্ন করছে, একটা গ্রে কালারের একটা সিলভার আমি দেখতে পাচ্ছি। টার্নস গ্রে ইন সানলাইট, সানলাইটের উপস্থিতি দেখছে, মানে পুরোপুরি একটা ধূসর বর্ণের কালার ধারণ করেছে, ধূসর বর্ণের একটা কালার ধারণ করেছে। ওকে, সিলভার ব্রোমাইড একই রকম, আমরা যেমন সিলভার ক্লোরাইড দেখলাম, হ্যাঁ, কেন এই ব্রোমাইড এবং এই ব্রোমিন, ক্লোরিন, এগুলো সবগুলো হচ্ছে হ্যালোজেন কম্পোনেন্ট। হ্যালোজেন কম্পোনেন্ট কি সেটা আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়বো, সেই পিরিয়ডিক টেবিলে আলোচনা করব যে এরা কেন হ্যালোজেন কম্পোনেন্ট বা হ্যালোজেন কম্পোনেন্ট গুলোর নেচারটা কিরকম হয়। ওকে, তো এই রিয়াকশনগুলো, মানে এই রিয়াকশনগুলো ফটোগ্রাফির ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়। যখন ফটোগ্রাফি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কম্পোনেন্টগুলো, ব্ল্যাক বা হোয়াইট ফটোগ্রাফি যখন করা হয়, তখন এই ব্রোমাইড এবং ক্লোরাইড এগুলো ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল? তার মানে আমি যখন সিলভার ক্লোরাইড অথবা ব্রোমাইডকে আমি করছি, তাহলে কি উৎপন্ন হচ্ছে, কালারটা চেঞ্জেস হচ্ছে। কার উপস্থিতিতে? সানলাইটের উপস্থিতিতে এটা হচ্ছে, এবং সবগুলোই হচ্ছে দেখো ডিকম্পোজিশন রিয়াকশন। ওকে, ডিকম্পোজিশন রিয়াকশন। তারপরে এখানে একটা রিয়াকশন করার জন্য বলা হয়েছে যে তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করে দেখতে পারো, কিন্তু আমার জাস্ট আমি বলেছি। এবার ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, এই আর একটা। তাহলে দুটো রিয়াকশন আমরা পড়লাম, একটা কম্বিনেশন রিয়াকশন, ডিকম্পোজিশন রিয়াকশন, এবং তৃতীয় যে রিয়াকশনটা আলোচনা করব সেটা হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কি বলছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের ক্ষেত্রে? ডিসপ্লেস মানে এই মানে একটা জায়গা কেউ ছিল, ওকে ওর জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। বাংলায় রিয়াকশনটা বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন এই সলিউশনটাতে একটা সলিউশন নেওয়া হয়েছে। কিসের সলিউশন? দ্রবণটা কিসের নেওয়া হয়েছে? কপার সালফেটের একটা দ্রবণ নেওয়া হয়েছে। এই পাত্রটা দেখতে পাচ্ছ টেস্ট টিউবের মধ্যে, আর একটা দড়ি দিয়ে দুটো কাঠের লোহার পেরেককে ডুবিয়ে দেওয়া হয়েছে কপার সালফেট সলিউশনে। কপার সালফেট সলিউশন, তার মানে কপার মানে আমার লোহার পেরেক আছে, তার মানে আয়রন, আর সলিউশনটা কি? কপার সালফেট। কি হবে জানো? এর সাথে রিয়াকশন করে এ কি করলো, ফেরাস ছিল, আলাদা ছিল, কপারের সাথে যুক্ত হয়েছিল কি? সালফেট। সালফেটকে কি করবে? এর থেকে সরিয়ে নেবে, মানে কপার থেকে সালফেটকে সরিয়ে নিল। তার মানে কে নিল ওই জায়গাটা? মানে কপারকে কি করলো? রিপ্লেস করে দিল। তার মানে কপারকে সরিয়ে কি করলো? কপারের জায়গায় ফেরাস বসে গেল এবং কপারকে আলাদা করে দিল, তার মানে ফেরাস সালফেট একটা উৎপন্ন হলো। এবং এই ফেরাস সালফেট যে উৎপন্ন হলো এই রিয়াকশনটাতে, ওকে, এটা ফেরাস সালফেট। ওকে, তাহলে এখানে জাস্ট এই জিনিসটাকে দেখানো হয়েছে যে এটা কিভাবে ঘটছে। ঘটনাটাকে বলছে 20 মিনিট যদি রাখা হয় তাহলে সলিউশনটা এরকম তুমি দেখবে। কপার সালফেট সলিউশনটা তখন আর থাকছে না, তখন এরকম ভাবে। এবং এখানে হ্যাঁ, ব্লু কালার, এই কালারটা আমরা জানি কপারের কালার মানেই হচ্ছে ব্লু। হ্যাঁ, ব্লু ভিট্রিয়ল, মনে আছে ব্লু ভিট্রিয়ল? ব্লু ভিট্রিয়ল মানে কি? এটাই কপার সালফেট। এবং এটা 7H2O, কত অণু জল থাকে ব্লু ভিট্রিয়লে, সেটাও আমরা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এইগুলো এসে থাকে, কিন্তু আমরা মুখস্থ করে চলে যেতাম। এই হচ্ছে কপার সালফেট, সেই কপার সালফেট। কপার সালফেট সলিউশন। তো এই যে জিনিসটাকে এখানে দেখো, কপার সালফেট আয়রন নেলস এটা ছিল, আমি কি করলাম? আয়রন নেলস টেকেন আউট ফ্রম কপার সালফেট সলিউশন, যখন আমি বের করছি তখন দেখো কালারটা কিরকম চেঞ্জেস হয়ে গেছে। কপার সালফেট সলিউশন আমার টেস্ট টিউব এতে ছিল, টেস্ট টিউব। ওকে, তো এই হচ্ছে কপার সালফেট সলিউশনে নিয়ে আসার পরে ওর কালারটা কি হয়েছে, এরকম হয়েছে। ওকে, এবং এই কপার সালফেটকে আমরা কি বলে থাকি? ব্লু ভিট্রিয়ল বলে থাকি। এবং এর সাথে কত অণু জল থাকে, এখানে জলটা লিখছে না, এই যে দেখো অ্যাকোয়াস কথাটা লিখে দিয়েছে, অ্যাকচুয়ালি মনে রাখবে এর সাথে 7 অণু জল থাকে।
7H2O। ওকে, এটা মনে রাখতে হয়, আমরা ছোটবেলায় কিন্তু খুব মুখস্থ করতাম এটাকে, যে কপার সালফেট এবং ব্লু ভিট্রিওলের সংকেত কি, পরীক্ষায় এসেও থাকে কিন্তু ব্লু ভিট্রিওল। তাহলে এই রিয়াকশনটা হচ্ছে। একই রকম জিঙ্কের সাথে যদি কপার সালফেট বিক্রিয়া হয় তাহলে জিঙ্ক সালফেট হবে, এই রিয়াকশন মনে রাখবো। লেডের সাথে দেখো কপার ক্লোরাইড যদি রিয়াকশন করে তাহলে লেড ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এরকম সবগুলোই কিন্তু এখানে ডিসপ্লেস করছে। দেখো এখানে জিঙ্ক কপারকে সরিয়ে দিচ্ছে, সরিয়ে ওর জায়গায় বসে যাচ্ছে, এখানে লেড কপারকে সরিয়ে দিয়ে এখানে বসে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট। এবং এই ডিসপ্লেসমেন্টটাতে এক জায়গায় একজনকে করলো, যদি একে অপরকে ডিসপ্লেস করে তখন সেটা হবে ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট, যেমন এখানে সোডিয়াম সালফেট আছে, এখানে বেরিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম বেরিয়ামকে সরালো, বেরিয়াম আবার কি করেছে সোডিয়ামের জায়গায় এসে বসে গেছে, তার মানে বেরিয়াম যদি সোডিয়ামের জায়গায় এসে চায় তাহলে বেরিয়াম সালফেট হলো, আর সোডিয়াম যদি ক্লোরাইডের জায়গায় চলে যায় তাহলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এইরকম যদি রিয়াকশন হয় সেটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তার মানে দুজন দুজনকে পরস্পরের জায়গা থেকে সরিয়ে দিয়ে জাস্ট জায়গাটা এক্সচেঞ্জ করে নিচ্ছে, সহজ কথাই বললে এক্সচেঞ্জ করে নিচ্ছে। তারপরে আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্সিডেশন এবং রিডাকশন, জারণ, বাংলায় বলা হয় জারণ এবং বিজারণ। এই জারণ এবং বিজারণ সহজ কথায় বলতে গেলে জারণ হচ্ছে যেখানে অক্সিজেনের যুক্ত হবে সেটা হবে জারণ, আর হাইড্রোজেনের যদি কিছুতে ইস্যু থাকে তাহলে সেটা হচ্ছে রিডাকশন। আমরা সহজ বাংলা এটা পড়তাম ছোটবেলায়। কিন্তু জারণ বিজারণের গল্প আমরা মানে এই কনসেপ্টটা অক্সিজেন এবং হাইড্রোজেনের উপর বেস করে। এরকম জারণ বিজারণের সংজ্ঞা কিন্তু অনেক রকমের রয়েছে। ইলেকট্রন অ্যাডেশন অথবা ইলেকট্রন রিমুভ হয়ে যাচ্ছে তার উপরে বেস করেও আমি জারণ বিজারণের সংজ্ঞা বলতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে একটা বার্নারের থ্রুতে এ করা হয়েছে কপার পাউডার, কপার পাউডারকে যখন জ্বালা হচ্ছে কপার অক্সাইডে পরিণত হচ্ছে, তার মানে অক্সিজেন কি হলো কপারের সাথে এখানে অ্যাড হয়েছে, অক্সিজেন অ্যাড হয়েছে কপারের সাথে এবং কপার অক্সাইড ফর্মড হয়েছে। ওকে, যদি একই রকম ভাবে এই যে কপার অক্সাইডটা তৈরি হলো এর সাথে আমি হাইড্রোজেন ওই যে হাইড্রোজেন গ্যাস পাস করা হলো কার মধ্য দিয়ে কপার অক্সাইডের মধ্যে, তখন কি করলো এই অক্সিজেনটাকে হাইড্রোজেন কিন্তু নিয়ে নেবে। তার মানে একটা রিঅ্যাকশনে অক্সিজেন অ্যাড হলো আর একটা রিঅ্যাকশনে হাইড্রোজেন অক্সিজেনটাকে নিয়ে নিল। হ্যাঁ, black coating of the surface turns the reverse reaction takes place, copper is obtained। ওকে, কপারটাকে আমি আলাদাভাবে কিন্তু আবার পেয়ে যেতে পারি। তাহলে এই একটা রিঅ্যাকশনে অক্সিজেন কি হচ্ছে যে ইফ আ সাবস্টেন্স গেইনস অক্সিজেন, যখন একটা সাবস্টেন্স অক্সিজেন গেইন করছে তখন আমরা সেই রিঅ্যাকশনটাকে বলছি সেটা অক্সিডাইজড হয়েছে, সেটা জারিত হয়েছে, জারিত হয়েছে। যদি অক্সিজেন ছেড়ে দেয় তাহলে ডিউরিং আ রিঅ্যাকশন তখন সেটা রিডিউসড হয়েছে। ওকে, তার মানে অক্সিজেন যখন নিচ্ছে তখন আমি সেটাকে বলছি অক্সিডাইজড হয়েছে, যখন অক্সিজেন ছেড়ে দিচ্ছে তখন সেটাকে আমি বলছি রিডিউসড হয়েছে। হ্যাঁ, রিডিউসড হয়েছে। তার মানে এখানে যদি আমি দেখতে চাই বিক্রিয়াটাতে সহজ করে যে কপার অক্সাইড, কপার অক্সাইড, তাহলে কপার কি করেছে এখানে অক্সিজেন লুজ করেছে, তার মানে কি হলো এটা রিডাকশন হয়েছে, এটা রিডিউসড হয়েছে, তার মানে কপার কে রিডিউসড। আবার এখানে হাইড্রোজেন কি হয়েছে দেখো অক্সিজেন এখানে অ্যাড হয়েছে, তার মানে হাইড্রোজেনের কি হয়েছে অক্সিডেশন হয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এই জায়গাটা থেকে তোমাদের অক্সিডেশন এবং রিডাকশন বিশেষ করে ডেপথে খুব কোশ্চেন একটা করে না। অক্সিজেন মানে যদি ইলেকট্রনের কনসেপ্টে যায় তাহলে ইলেকট্রন যদি অ্যাড হয় তার মানে অক্সিডেশন, যদি এটা নিয়ে চলে যায় তার মানে হচ্ছে রিডাকশন। আর অক্সিজেন চলে যাওয়াটা মানে ইলেকট্রন চলে যাচ্ছে সেটা হচ্ছে অক্সিডেশন, ইলেকট্রন অ্যাড হচ্ছে তার মানে হচ্ছে কি রিডাকশন ঘটছে। অক্সিডেশন মানে আমার কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, অ্যাড হচ্ছে ইলেকট্রন তার মানে আমার রিডাকশন ঘটছে। এবং এই অক্সিডেশন এবং রিডাকশনকে ছোট করে যেটা বলা হয়, ছোট করে বলা হয় রেডক্স রিঅ্যাকশন। ওকে, যে আর আরএডি মানে হচ্ছে রিডাকশন আর ওএক্স মানে হচ্ছে অক্সিডেশন, সংক্ষেপে রেডক্স রিঅ্যাকশন বলা হয়। যে একসাথে কোনো একটা বিক্রিয়া যেখানে একসাথেই ঘটে থাকে, যেমন দেখেন এখানে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড কি করেছে অক্সিজেন লুজ করেছে, তার মানে কি হয়েছে এর অ্যাকচুয়ালি কি হয়েছে রিডাকশন হয়েছে। আবার এখানে কার্বন কি করেছে অক্সিজেন গেইন করেছে, তার মানে অক্সিজেন গেইন করেছে তার মানে অক্সিডেশন হয়েছে। ওকে, অক্সিডেশন হয়েছে। এবং এখানে যেমন ম্যাঙ্গানিজ
অক্সাইড কি করেছে 4Cl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাঙ্গানিজ ক্লোরাইড প্লাস জল প্লাস ক্লোরিন উৎপন্ন করেছে। তো এখানে যদি আমরা দেখি যে কার্বন এখানে ম্যাঙ্গানিজ ক্লোরাইড ম্যাঙ্গানিজ অক্সাইডটা এখানে লুজ করেছে, তার মানে রিডাকশন হয়েছে। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে যদি দেখি যে এই জায়গা থেকে এখানে কি করেছে, এই জায়গাটা লুজ মানে গেন করেছে, তার মানে এটা কি হলো, এটা অক্সিডেশন হয়েছে। তো এই অক্সিডেশন রিডাকশন এবং এই বিক্রিয়াটা কি হয়ে থাকে, বিক্রিয়াটা আমরা রেডক্স রিঅ্যাকশন বলে থাকি। একসাথে অক্সিডেশন এবং রিডাকশনকে জারণ বিজারণকে বলে থাকি। তো এই যে অক্সিডেশন রিডাকশন আমাদের ডেইলি লাইফেও বলছে হয়ে থাকে, ডেইলি লাইফেও আমাদের হয়ে থাকে। তো এখানে যেমন এখানে একটা উদাহরণ বলেছে যে আমাদের এই যে ম্যাগনেসিয়ামকে জ্বালালাম, তার মানে কি হয়েছে, এখানে অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে, কারণ অক্সিজেন অ্যাড হয়েছে, এখানে অক্সিজেন অ্যাড হয়েছে, গেন করেছে, তার মানে অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে। তো বলছে আমাদের ডেইলি লাইফেও এই জারণ বিজারণ বিক্রিয়াও ঘটে থাকে। তার উদাহরণ হচ্ছে করোশন। উদাহরণ করোশন, র্যানসিডিটি, এই শব্দগুলো আমরা শুনে থাকি এবং খুব ভয় পাই। করোশন মানে হচ্ছে তোমার মরচে পড়ে যাওয়া। যে আমরা যদি আয়রনকে রাখি, আয়রনকে এমনি ফেলে রাখলাম একটা আর্দ্র জায়গাতে, তার মানে তার সাথে অক্সিজেন, বায়ুর অক্সিজেন বিক্রিয়া করে কি করে, বায়ুর অক্সিজেন বিক্রিয়া করে এর সাথে তোমার উৎপন্ন করে, ফেরাস অক্সাইড উৎপন্ন করে। তার মানে এই যে দেখতে পাচ্ছ এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এটা মূর্ছে পড়ে যাওয়া, এটাকে মূর্ছে পড়ে যাওয়া বলা হয়। বা এটাকে রাস্টিং বলা হয়। তাহলে রাস্টিং এর জন্য কি কি কন্ডিশন দরকার, 1 নম্বর হচ্ছে অক্সিজেন দরকার, 2 নম্বর হচ্ছে ওয়াটার ভেপার বা একটা আর্দ্রতা সম্পূর্ণ একটা অ্যাটমসফিয়ার চাই। অ্যাটমসফিয়ার চাই। যেমন এখানে বলে দিয়েছে যে একটা আয়রন টুকরোকে আমি কি করলাম, খুব সুন্দর দেখতে ছিল, সেটাকে আমি কি করলাম একটা রেডিশ ব্রাউনে যদি কিছুক্ষণ রেখে দিই বাইরে কিছুদিন, তাহলে সেটা রাস্টিং হয়ে যাচ্ছে, সেই ঘটনাটাকে রাস্টিং বলছি। রাস্টিং। অলসো গেট, এরকম আরো কিছু মেটালস আছে সেগুলোকে রাখা, তার মানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন তোর হয় না, মেটাল ইজ অ্যাটাকড বাই দ্য সাবস্টেন্স, কিসের উপস্থিতিতে, ময়েশ্চারের উপস্থিতিতে বা অ্যাসিডের উপস্থিতিতে। তার মানে কি হচ্ছে, তার যে অরিজিনাল কোয়ালিটি সেটা আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষয় পেয়ে যাচ্ছে। বলে এই ঘটনাটাকে আমরা কি বলছি, করোশন বলছি। যে তোমার এই ব্ল্যাক কোটিং, যার ব্ল্যাক কোটিং অন সিলভার, দ্য গ্রিন কোটিং অন কপার আর এক্সাম্পল। যে সিলভারের উপর তুমি দেখবে যে সিলভারের যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করবে তার উপরে একটা কি হয়, কালো কালো পড়ে যায়। যে আমাদের রূপোর যে জিনিসগুলো গয়নাগুলো পড়ে, গয়নাগুলো অনেকদিন ব্যবহার করলে কি হয়, তার উপরে কালো কালো দাগ পড়ে যায়, কালো কালো দাগ হয়ে যায়। তাহলে কেন হচ্ছে, তার মানে এটা আমাদের ডেইলি লাইফ, যে আমরা গয়না গয়না ব্যবহার করে, অনেক মেয়েরা গয়না ব্যবহার করছে কিন্তু অনেকদিন ব্যবহারের ফলে সেটা কালো হয়ে যায়। আবার স্বর্ণকারের কাছে যায়, সেটাকে কি করা হয়, রিমুভ করে দেওয়া হয় অক্সিজেনটাকে রিমুভ করা তাদের একটা প্রসিডিওর আছে, কি করে রিমুভ করবে। অথবা কপারের উপর যে গ্রিন কোটিং পড়ে, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এই অক্সিডেশনের ফলেই ঘটনাটা ঘটে থাকে। করোশন কি কি ঘটনা ঘটায়, দেখো কারগুলোকে ড্যামেজ করে দেয়, কারের ইঞ্জিনে যে লোহার থাকে সেগুলোকে ড্যামেজ করে দেয়, ব্রিজগুলো দেখবে ড্যামেজ হয়ে যাচ্ছে, আয়রন রেলিংস গুলো ড্যামেজ হচ্ছে, শিপস অ্যান্ড টু দ্য অল অবজেক্ট, এর ফলে দেখো কত ড্যামেজ হচ্ছে আমাদের নেচারের মধ্যে। ওকে, এবং বিশেষ করে আয়রনের এই প্রবলেম, যে করোশন হওয়া, এটাই তো মেনলি প্রবলেম। এবং এর ফলে আমাদের কি হয়, আয়রনকে রিপ্লেস করতে হয় এবং প্রচুর টাকার এতে খরচ হয়ে যায়, প্রচুর টাকা। এবং এটা আমরা ডিটেলসে আরো বলছে, চ্যাপ্টার 3-এ গিয়ে আমরা পড়বো ডিটেলসে। এবার র্যানসিডিটি মানে পচে যাওয়া কোনো কিছু, যেটা দুর্গন্ধ ছড়াচ্ছে। যদি অনেকদিন একটা জিনিসকে রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে। এবং এটা কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ করে ফ্যাট এবং অয়েল। ফ্যাট এবং অয়েলকে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা হয়, তাহলে র্যানসিড হয়ে যায়, মানে পচে যায়, এবং সেখান থেকে একটা দুর্গন্ধ বেরোয়, একটা বাজে স্মেল, মানে সেটা একটা সেই রকম স্বাদ থাকবে না। তো যদি, তার মানে ইউজুয়ালি সাবস্টেন্স হুইচ প্রিভেন্ট অক্সিডেশন, মানে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যাডেড টু ফুডস কন্টেইনিং ফ্যাটস অ্যান্ড অয়েল। ওকে, তার মানে যখনই কোনো খাবারের মধ্যে তুমি যখন ফ্যাট বা তেল যোগ করো তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে। ওকে, এই জন্য আমরা কি করি, বলছি ইউজুয়ালি সাবস্টেন্স হুইচ প্রিভেন্ট অক্সিডেশন আর অ্যাডেড টু ফুড,
ওই জন্য খাবারের সাথে কি করে দেওয়া হয়, কিছু অ্যাড করে দেওয়া হয়। কি অ্যাড করে দেওয়া হয়? অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করে দেওয়া হয়, যাতে খাবারের মধ্যে অক্সিডেশনটা না হয়। কারণ অক্সিডেশনটা হলে তো সেই খাবারটা পচে যাবে, সেই খাবারটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো কিপিং ফুড ইন টাইট কন্টেনার। হ্যাঁ, টাইট কন্টেনারের মধ্যে যখন খাবারটা রাখি, তার কারণ যাতে অক্সিডেশনটা ওখানে আস্তে আস্তে হয়। অক্সিডেশনটা আস্তে আস্তে হয় বলেই তো আমরা বিভিন্ন রকম প্যাকেটের মধ্যে রাখতে পারি। কেন? না তো খোলা রাখলে তো হতো। বা একই রকম যারা চিপস তৈরি করে, আমরা কুরকুরে খাই বা অনেক রকমের লেজ খাই, তো সেটা কি গ্যাস ভর্তি করা থাকে। কেন গ্যাস ভর্তি করা থাকে? এখানে একটা জিনিস বলে রাখি, যে এই যে কুরকুরের, তুমি দেখবে কুরকুরে যতটা না থাকছে বা লেস যতটা না থাকছে, তার থেকে 3 গুণ পরিমাণে বেশি হাওয়া ভর্তি থাকছে। এবং এখান থেকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে প্যাকেটগুলোর মধ্যে যে ফোলা ফোলা থাকে, এটা কি গ্যাস থাকে? এখানে দেখো গ্যাসটার নাম বলে দিয়েছে, নাইট্রোজেন গ্যাস বলা থাকে। ওকে, যাতে রিয়েকশনটা অক্সিডেশন মানে জারণ বিক্রিয়াটা না হয়। কেন জারণ বিক্রিয়াটা হলে খাবারটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, সরে যাবে, র্যানসিডিটি হবে। আর র্যানসিডিটি কার মধ্যে হয়? বলছে সেটা ফ্যাট জাতীয় খাবারগুলোর মধ্যেই হয়। যখনই কোনো খাবারের মধ্যে সামান্য পরিমাণ ফ্যাট বা তেল যদি যুক্ত হয়ে যায়, তার মানে সেখানে র্যানসিডিটি আসবেই। ওকে, তাহলে এটা কিন্তু জারণ বিজারণের একটা খুব খারাপ দিক বলতে পারি, যেটা আমাদের প্রকৃতির মধ্যে সচরাচর ঘটেই থাকছে, মানে সচরাচর অনবরত ঘটে থাকছে। এই হলো। তারপরে এখান থেকে আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। এই কেমিক্যাল রিয়াকশন, এখান থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন করেছে। কোয়েশ্চেন, এই হলো চ্যাপ্টারটি, আলোচনা করলাম একটি চ্যাপ্টার পুরো। পরবর্তী ভিডিও ক্লিপে আরও একটি চ্যাপ্টার আলোচনা করবো। এটা পরবর্তী সায়েন্সের জীবন বিজ্ঞানের একটি চ্যাপ্টার আলোচনা করব, 6 নম্বর চ্যাপ্টার লাইফ প্রসেসেস। ওকে, ভিডিওটা একটু লং হলো, যদিও পুরোটাই জিনিস। যদি কারো কোনো সমস্যা হয় যে এই বিক্রিয়াটা এই জায়গাতে বুঝতে পারেনি, রাসায়নিক বিক্রিয়া এখানে অনেকগুলো আলোচনা করেছি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা একেবারে সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই এটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেন এরকম অনেক ভিডিও ক্লিপ বা সাবস্ক্রাইব শুধু নয়, তার সাথে সাথে নোটিফিকেশন বেলটাকেও ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ক্লিপটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন